তিনি জানেন যে তার দেশের অভ্যন্তরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তথাকথিত এই কোটা আন্দোলন, বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে যে জুলাই আন্দোলন এবং আগস্টে ক্ষমতায় আসা, দেখতে দেখতে বছর ঘুরতে চলেছে। 9 মাস অতিক্রান্ত, 9টি দেশে সফর করে ফেলেছেন। যতগুলো দেশে সফর করেছেন প্রত্যেকটা দেশ বাংলাদেশকে প্রায় এক ঘরে করে দিয়েছে। হয় তাদের ভিসার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে অথবা খুব জোর মানে আরো বেশি কঠিন করে দিয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা। এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, অর্থনীতি বাংলাদেশের দ্রুত ভেঙে পড়ছে। এবং এই রকম সময় যেখানে সেনা প্রধান আমরা জানি তারই কয়েক ঘন্টা আগে প্রায় হুঁশিয়ারি দিয়েছেন এবং গোটা দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খুবই খারাপ। এইরকম সময় দাঁড়িয়ে বিশেষ করে সেনা প্রধানের যে হুঁশিয়ারি, তারপর মোহাম্মদ ইউনূসের আর কোনো পথ ছিল না, তাকে বিশুদ্ধ ন্যাকামি করতেই হয়েছে। কারণ বিশুদ্ধ ন্যাকামি যদি না করেন তাহলে তিনি মসনদে থাকতে পারবেন না। আসলে এটা মোহাম্মদ ইউনূসের একটা চাল। তিনি চাইছেন দেশের মধ্যে তীব্র ভাবাবেগ সৃষ্টি করে কোন ক্রমে যদি মসনদে টিকে থাকা যায়। তার কারণ সেনাবাহিনী এবং সেনা প্রধান যে সমস্ত পদক্ষেপের কথা বলছেন এবং ক্রমশ স্বীকৃত রাজনৈতিক দলগুলি, অবশ্যই তার মধ্যে বিএনপি রয়েছে, তারা যেভাবে চাপ দিচ্ছে নির্বাচনের জন্য, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত সরকারের যে দাবি এই মুহূর্তে বাংলাদেশের ভেতর থেকে উঠে আসছে, তা সামাল দিতে পারছেন না মোহাম্মদ ইউনূস। এবং ইউনূস তিনি খুব পরিষ্কার জানেন যে এই সময় যদি দেশের মধ্যে ভাবাবেগ সঞ্চার না করতে পারেন তাহলে সেনাবাহিনী আরো কঠোর হবে, সেনাবাহিনী আরো মুঠো শক্ত করবে। এবং সেক্ষেত্রে তার 9 মাসের এই 9 মাসের তার যে এই ক্ষমতা ভোগ, অনির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে তার যে ক্ষমতা ভোগ, সেই ক্ষমতা তার শেষ হয়ে যাবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা ছিল যে সে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন করবে, কিন্তু আদতেও সেই নির্বাচন তো করলই না, বরং 9টি দেশে সফর করে আন্তর্জাতিক মহলে তিনি এটাই দেখানোর চেষ্টা করলেন তিনি এখন ডিফ্যাক্টো রাষ্ট্রপ্রধান এবং এমেরিটাস রাষ্ট্রপ্রধান, অর্থাৎ মৃত্যু তার এই রাষ্ট্রপ্রধান থাকার বাসনা। এই বাসনা যদি পূর্ণ করতে হয় তাহলে ঘরে এবং বাইরে তিনি যে অবস্থায় পড়েছে সেখান থেকে তার পরিত্রাণের একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে বিশুদ্ধ ন্যাকামি। অনেকে বলছেন বিশুদ্ধ ন্যাকামি, এই ন্যাকামি ছাড়া উনার আর কোনো পথ ছিল না। তার কারণ গোটা জীবনে বিভিন্ন সময় এইরকম ভাবে ভাবাবেগকে সঞ্চারিত করে তিনি অনেক কিছু করেছেন। তার গ্রামীণ ব্যাংক নিয়ে ভুরি ভুরি অভিযোগ আছে, তার সৌরশক্তি নিয়ে তার প্রকল্প তা নিয়েও অভিযোগ রয়েছে, সাধারণ মানুষকে যেভাবে সহজ শর্তে ঋণ দেওয়া এবং পরবর্তীকালে সেই ঋণ আদায়ের জন্য কঠোর হওয়া, এসব মানুষ জানে, বাংলাদেশের মানুষ সবই জানেন। এবং তাকে বাংলাদেশ ছেড়ে একসময় পালাতে হয়েছিল ফৌজদারি মামলার ভয়। সুতরাং অনেকেই মনে করছেন মোহাম্মদ ইউনূস তীব্র ভাবাবেগের সৃষ্টি করছেন বাংলাদেশে, তার কারণ এছাড়া তার আর কোনো পথ নেই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারছে না মোহাম্মদ ইউনূস, এমনই কিন্তু সিদ্ধান্ত, তাই তিনি পদত্যাগ করতে চান, এই জল্পনাই ছড়িয়ে পড়েছে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এবং প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। অন্তর্বর্তী সরকার ছিল, সেই সরকার নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন যে সেকশনস আছে, শুধুমাত্র সিভিলিয়ান পপুলেশন না, বরঞ্চ সেনা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীতে কিন্তু একটা যথেষ্ট রকমের আমার যেটা বলা যেতে পারে তার বিরুদ্ধে, অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ প্রশমিত হচ্ছিল বহুদিন ধরে। এবং সেনাদের মধ্যে বিশেষভাবে কিন্তু এই ক্ষোভটা আরো বেশি দেখা যাচ্ছিল এবং এটা ঘনীভূত হয়েছে। এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পাল্টাবারও একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে সেনার তরফ থেকে যে বক্তব্য বারবার করে আসছে, সেখান থেকে সেনাদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা পরিকাঠামো তৈরি করতে চাইছে। কিন্তু ইউনিসের গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের থেকে কিন্তু সেই রকম কোনো নির্বাচনের দিকেও আমরা দেখতে পাইনি। এখন বিষয়টা হচ্ছে ইউনিসের এই পদত্যাগের মাধ্যমে আদেও কি সেনার যে দাবিটা যে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, এইটা হবে,
নাকি ইউনিসের পদত্যাগে এমন একজন আবার এই আসনে বসবেন যে কিন্তু প্রো পাকিস্তানি, প্রো চাইনিজ বা যে ধরনের অ্যাডমিনিস্ট্রেশন ইউনিস লেট করেছে, যেটা জামাত মদত পুষ্ট বা বিভিন্ন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মদত পুষ্ট, সেই দিকটা কিন্তু বিবেচনা করার দরকার আছে। এবং আমার মনে হয় সেই দিকে আদেও বাংলাদেশ যাচ্ছে কিনা সেটাও কিন্তু যথেষ্ট একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। সবাই চায় ইউনুসের রাজত্ব শেষ করা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি যদি ইফ ইউ রিড থ্রু দি লাইন, ও বলছে আমি পদত্যাগের কথা ভাবছি, ও বলেনি আমি পদত্যাগ করছি বা আমি পদত্যাগ করব, ও পদত্যাগের কথা ভাবছি। তার কারণ আমার এইভাবে দেশটাকে চালানো রাজনৈতিকভাবে সম্ভব হচ্ছে না। এটার মধ্যে মোহাম্মদ ইউনিস কিন্তু আমি আগেও তোমাদের চ্যানেলে বলেছি, একজন বুড়ো ধূর্ত শেয়াল, তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ওনার মনের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু একটা জিনিস আমরা জানি, উনি ক্ষমতা লোভী একজন লোক, যিনি ক্ষমতার থেকে সরতে চায় না। এখন কথা হচ্ছে, এরকম সিচুয়েশন কি বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হলো, যেটা উনি ভাবছেন যদি উনি না সরে দাঁড়ায় হয়তো উনি অ্যারেস্ট হবেন, বা ওনার অবস্থা হবে কি ওনাকে বলা হবে তুমি তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাও, তাহলে তোমাকে আমরা অ্যারেস্ট করে জেলে বন্দি করছি। এই ধরনের একটা সিচুয়েশন বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হয়েছে, যে বাঙালিদের যে সেন্টিমেন্ট, বাঙালিদের যে আইডিওলজি, বাঙালিদের যে ভাষা, বাঙালিদের যে কালচার, সেগুলো ফিনিশ করে সেখানে পিওরলি একটা ইসলামিক রিলিজিয়াস মুভমেন্ট শুরু করে বাংলাদেশকে ইসলামিক সংগঠন বা ইসলামিক দেশে পরিণত করে পাকিস্তানেরই ছোট ভাই করে তৈরি করার, এটা কিন্তু বাই অ্যান্ড লার্জ এই অপারেশন সিঁদুরের পর ওরা একটা জোল্ট খেয়েছে। সিমিলারলি বাংলাদেশের মধ্যে যে ইসলামিক সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছিল, তারাও একটা জোল্ট খেয়েছে। যে আসিম মুনির যে প্ল্যানটা করেছিল যে বাঙালিদের সত্তা সেখান থেকে মিটিয়ে দিয়ে একটা ইসলামিক সত্তা নিয়ে আসতে, সেটার মধ্যে একটা ডেন্ট খেলো। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে চাইনিজ আর আমেরিকান ইনফ্লুয়েন্স, ভেরি ইন্টারেস্টিং। দেখো, ইউনিস কিন্তু রাইট ফ্রম দি বিগিনিং একটা এই ধরনের স্ট্যান্ড নিল, চায়না আর পাকিস্তান এই দুটো দেশই হচ্ছে তাদের বন্ধু, তারা তাদের সঙ্গে থেকে থাকতে চায়, ভারত তাদের সব থেকে বড় শত্রু। আমেরিকার কথা কিন্তু উনি মেনশন করেননি। এবারে আমরা কি দেখলাম, কয়েকদিন আগে আমেরিকান একটা ফোর্স, যেটা তাদের এয়ারবোর্ন ডিভিশন বলা হয়, সেই ডিভিশনের মধ্যে আমেরিকার এয়ারফোর্স পার্সোনাল থাকে, আমেরিকার নেভাল পার্সোনাল থাকে, আমেরিকার আর্মি পার্সোনাল থাকে, যারা আমেরিকাতে যারা অ্যাম্ফিবিয়াস অপারেশন করতে এক্সপার্ট তারা থাকে। এই ধরনের একটা টিম সেই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তারা কক্সবাজার আর সেন্ট মার্টিন দ্বীপের মাঝখানে এসে গেল। যদিও বলা হচ্ছে, কেউ কেউ বলছে তারা এসে দখল করে নিয়েছে, যেটা আমি স্বীকার করি না। তারা একটা বাংলাদেশ সামরিক বাহিনী, যার মধ্যে নেভি, আর্মি এন্ড এয়ারফোর্স বাংলাদেশের, এদিকে বাংলাদেশের সেনা প্রধান সে কিন্তু অফ লেট রাশিয়া গিয়েছিল। আর রাশিয়ানরা পুতিন সরকার বাংলাদেশকে একটা অ্যাসিওরেন্স দিয়েছে দ্যাট উই উইল গিভ ইউ অল হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টু ডেভেলপ এগেইন বাংলাদেশ ইন্টু এ সাস্টেনেবল ডেমোক্রেটিক কান্ট্রি, and you be friend to India.